আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আরে প্রবলেম নাই, বলে ফেলুন না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? হোয়াট? সত্যি না, মিথ্যে। আরে বুঝাই বলেন না, আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় ঢুকতেছে না কিছু আমার। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন। তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নিব। সরি, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি। আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন? সরি সরি। আচ্ছা চলেন, আপনার জন্য মা হবেন না আপনি? একজন মায়ের জন্য এটুকু তো করাই যায়, বলেন। চলেন, আসেন আসেন, আর ভেবে লাভ নাই। পানি খাবো, কি? পানি খাবো। পানি এখানে তো পানি তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, 2 মিনিট। আজকে কিন্তু বাড়িটা মজা ছিল। এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি। কি আপু, চুপচাপ কেন? কথা কইতে পারেন না? নাম কি আপনার? কি হয়েছে এখানে? কিছু না ভাইয়া। এই আপু, আমার কথা শোনেন না, চলেন না এক কাপ চা খাই। আমরা কিন্তু মানুষটা খারাপ না। এখান থেকে চলেন তাড়াতাড়ি। আরে দাঁড়ান না, চায়ের দাওয়াত দিল না? তা ভাবছি চাটা আজকে কে বানাবে, তোরা না তোদের বাপ? এই কি বললি? একদম এরকম। কিরে, লিকারটা কেমন ছিল? করো ভাই। ভাই কি হয় আপনার? আমার ওয়াইফ। কি কিছু বলবা? না, এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এসবে রাজি কেন হলে? এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? আমার জীবন তো রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না? থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাত দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয়,
তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম, এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব, সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ বসে আছো কেন? ভয়ে আছো? চিন্তায় আছো? না, চিন্তা না, ভয়। একটা ভয় আগুনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি, ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয়, তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। বারবার যদি আমরা ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই, তাহলে ভালো মানুষের জন্য দরজাগুলো কখনোই খোলা থাকবে না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে। দেখো, তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও, তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও, তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো থাকে, আতিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধহয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হয়। আমাদের গুনগুন ভালোবাসার মানুষকে নিয়ে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। ঘুম আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো। ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। এই, কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে। আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা।
গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা, আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল, আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না, বরং এই মেয়েটার সম্মান, একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি প্রেগনেন্ট না। প্যারা নাই ছিল, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না। ভালো থেকো। সরি গুনগুন, আমার জন্য তোমার অনেক কিছুই মিস করতে হয়েছে। তুমি চায়না থেকে চলে কেন এলে? আরে এলাম, চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে। আরে চায়নায় গিয়ে এবার কি হয়েছে জানো, আমার নতুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, এর জন্য ওরা পার্টনার খুঁজছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু নতুন বায়ার, ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুবই উপকার হবে আর কি। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি, মানে টাকা পয়সা আছে আর কি। আচ্ছা তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, আদর করে। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? না মানে বলছিলাম কি যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি 6 মাসের মধ্যে উঠে ফেলবো। তুমি তো জানো আমার মেধা, বাথরুম যা আছে কতটুকু, এটা যদি আমি প্রপার কাজে লাগাতে পারি তাহলে কোনো ব্যাপারই না, আমার দ্বারাই না। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য, ভালোবাসার নামে নিজের স্বার্থ নিয়ে। আরে আমি তো চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি। আর আজ তুমি এসেছো, সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব, ব্যবসার প্রজেক্ট। এটা নতুন কিছু না। তুমি যখনই আসো তখন ভালোবাসা নয়, তোমার দরকার নিয়ে আসো। ঠিক আছে, তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও। তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মানাই। হ্যাঁ, একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও।